হ্যালো গুড পিপল, সবাই আশা করি ভালো আছো। তো আজকে আমরা যে জিনিসটা পড়বো আজকে হচ্ছে আমরা প্রোনাউন্সের যেই রুলসগুলা আমার আইবিএ অ্যাডমিশন টেস্ট বা বিইউপি অ্যাডমিশন টেস্ট বা ঢাকা ইউনিভার্সিটি বি ইউনিটের অ্যাডমিশন টেস্টে আসে সেই রুলসগুলো পড়বো। সো প্রোনাউন্সের রুলসগুলোর ক্ষেত্রে আমরা একটা অনেক ফেমাস রিসোর্স ইউজ করতেছি, যে রিসোর্সের থ্রুতে ইনস্টিড অফ গোয়িং থ্রু রুলস উইল গোয়িং টু লার্ন থ্রু এক্সাম্পলস, বিকজ you are more likely to remember examples than remember rules. So আমরা প্রথমটাতে শুরু করে দিই, সেটা হচ্ছে কম্পাউন্ড সাবজেক্টের ক্ষেত্রে। ফার্স্টেরগুলো খুব প্রিলিমিনারি এবং ইজি। তো কম্পাউন্ড সাবজেক্টের ক্ষেত্রে দেখো এখানে দুইটা সেন্টেন্স দেওয়া আছে। একটা হচ্ছে মাই সিস্টার মাই ব্রাদার অ্যান্ড মি ইনভাইটেড দ্যাম টু পার্টি। এখানে মি বোল্ড করা আছে। এখানে মিটা কি রাইট না রং পরীক্ষার হলে এরকম আসবে। সো পরীক্ষার হলে প্রশ্নটা থাকবে এরকম, মাই সিস্টার মাই ব্রাদার অ্যান্ড মি, মি স্ল্যাশ দিয়ে আই লেখা। সো এখান থেকে যে কোনো একটা আমাকে চুজ করতে হবে। সো চুজ করতে হবে অ্যাজ ইন নিচে 5টা অপশন থাকবে, সেই 5টা অপশন থেকে আমি চুজ করবো যে এখানে কোনটা হবে। অথবা পরীক্ষার হলে এরকম থাকবে যে এখানে অনেকগুলো সেন্টেন্সের বিভিন্ন জায়গায় আন্ডারলাইন থাকবে এবং সেই আন্ডারলাইন জায়গা থেকে আমি ডিসাইড করব যে কোন জায়গাটায় ভুল আছে, সেটাকে বলা হয় পিন পয়েন্ট ইরর। তো প্রথম টাইপ অফ কোয়েশ্চেন যেটা কথা বললাম সেটা সেন্টেন্স কারেকশন, এবং যেখানে এরকম আন্ডারলাইন করা থাকে এবং আমাকে বের করতে হয় যে কোন জায়গায় ভুল আছে, সেটা হচ্ছে পিন পয়েন্ট ইরর। সো মাই সিস্টার মাই ব্রাদার অ্যান্ড মি ইনভাইটেড দ্যাম টু পার্টি। সো এখানে আমার মি এখানে অবভিয়াসলি ভুল আছে। সো এখানে মি এর বদলে হবে আই। এখন কথা হচ্ছে কেন মি এর বদলে আই হলো। আচ্ছা, এক্সপ্লেনেশনটা হচ্ছে যে কম্পাউন্ড সাবজেক্ট অর্থাৎ যেখানে এক, দুই বা তার অধিক সাবজেক্ট আছে, টু অর মোর সাবজেক্টস অ্যান্ড জয়েন্ট বাই অ্যান্ড, এবং সেটা অ্যান্ড দিয়ে যুক্ত, সেখানে অল দ্য পার্টস অফ দ্য সাবজেক্ট মাস্ট বি ইন সাবজেক্টিভ কেস। অল দ্য পার্টস অফ দ্য সাবজেক্ট মাস্ট বি ইন সাবজেক্টিভ কেস। এই কথাটার মানে কি? সাবজেক্টিভ কেস মানে কি? সো যেখানে এখানে দেখো কয়টা সাবজেক্ট, এখানে কিন্তু একটা না দুটা, তিনটা সাবজেক্ট আছে, মাই সিস্টার মাই ব্রাদার অ্যান্ড মি। সো এখানে যেহেতু তিনটা সাবজেক্ট আছে এবং একটা সাবজেক্ট অ্যান্ড দিয়ে যুক্ত, সেহেতু এখানে প্রত্যেকটা সাবজেক্টে সাবজেক্টিভ কেসে হবে। সাবজেক্টিভ কেস মানে কি? মি হচ্ছে অবজেক্টিভ কেস। মি হচ্ছে কি কেস? অবজেক্টিভ কেস। আর আই হচ্ছে সাবজেক্টিভ কেস। সো আই সাবজেক্টিভ কেস এবং মি অবজেক্টিভ কেস বলতে আমরা কি বুঝি? আই সাবজেক্টিভ কেস মানে যখন আমি নিজের সম্পর্কে কথা বলবো, ফর এক্সাম্পল আমি বললাম যে আমি ভাত খাই বা আই ইট রাইস। তো এখানে যেহেতু আমি নিজের সম্পর্কে কথা বলতেছি সেহেতু আই এখানে একটা সাবজেক্টিভ কেস। বাট আমি যখন নিজে কোনো কিছুতে বিলং করি বা অন্য কেউ আমার সম্পর্কে কোনো কিছু বলছে সেটা বোঝাতে কথা বলি, তখন আমি মি ইউজ করি। কীরকম? আমি যদি বলি যে এই ফোনটা আমার, তার মানে দিস ফোন বিলংস টু মি। তো এখানে মি কি? মি এখানে অবজেক্ট হিসেবে আছে, এখানে সাবজেক্ট ফোন। সো দিস ফোন বিলংস টু মি, মি যেহেতু অবজেক্ট হিসেবে আছে সো মি এখানে অবজেক্টিভ কেস। আবার আই ইট রাইস, এখানে আই যেহেতু সাবজেক্ট আকারে আছে সো আই এখানে সাবজেক্টিভ কেস। যখন আমি সাবজেক্ট আকারে থাকবো তখন আই হিসেবে নিজেকে বলবো এবং আই সাবজেক্টিভ কেস। যখন আমি অবজেক্ট আকারে থাকবো তখন মি হিসেবে নিজেকে বলবো এবং মি হচ্ছে অবজেক্টিভ কেস। সো মাই সিস্টার মাই ব্রাদার অ্যান্ড মি, মি হবে না যেহেতু এখানে অবজেক্টিভ কেস হয় না, এখানে আই হবে। আমরা সহজে মনে রাখতে পারি যে মি না আই হবে। তাহলে এভাবে সিমিলারলি আমরা আরও কিছু এক্সাম্পল দেবো, আমাদের বোঝা হয়ে যাবে যে আয়ের বদলে অন্য কোনো সাবজেক্ট যদি থাকে সেই ক্ষেত্রে আমরা কিভাবে সলভ করব। সো এখানে দেখো কি বলছে, দেয়ার ইজ নো ডিফারেন্স ইন দ্য সাবজেক্টিভ কেস অ্যান্ড অবজেক্টিভ কেস ফর নাউন্স, বাট দ্য সাবজেক্ট অফ আ সেন্টেন্স ইজ আ প্রোনাউন অর ইনক্লুডস আ প্রোনাউন, ইউ নিড দ্য কারেক্ট ফর্ম। ফর এক্সাম্পল, we invited is fine but us invited is obviously wrong. কেন? কারণ us একটা অবজেক্ট প্রোনাউন। আমরা বলতেছি এখানে সবকিছু সাবজেক্টিভ আকারে থাকবে, সো এখানে we হবে যেটা একটা সাবজেক্ট প্রোনাউন। Generally the subject of a verb does the action. You can usually find the subject by putting the question words who or what before the verb. In the case above you would ask who invited. So আমাদের যদি সাবজেক্ট খুঁজে পেতে অসুবিধা হয় সেই ক্ষেত্রে আমরা একটা কোয়েশ্চেন করব যে কে কাজটা করতেছে। ফর এক্সাম্পল এখানে বলা হচ্ছে মাই সিস্টার মাই ব্রাদার অ্যান্ড মি ইনভাইটেড দেম টু দ্য পার্টি। এখন আমাকে বের করতে হবে এখানে সাবজেক্ট কি, তো তখন আমি একটা কোয়েশ্চেন করব হু ইনভাইটেড দেম টু দ্য পার্টি। সো তখন আমি আমার অ্যান্সার পেয়ে যাব, এবং আমার অ্যান্সার কি? মি, মাই সিস্টার মাই ব্রাদার অ্যান্ড আই বা মি। সো এটাই হচ্ছে আমার সাবজেক্ট। In the example above, my sister, my brother and I forms of the subject of the verb invited, hence the pronoun must be I, not me. আচ্ছা, এখানে নোট দেওয়া, you can check this type of sentence by testing pronoun in its own. I invited them to the party is obviously correct. So আমরা টেস্ট করে করেও দেখতে পারি।
সো এখানে একটা লিস্ট দেওয়া আছে সাবজেক্টস প্রোনাউনগুলো কি কি, আই, ইউ, হি, শি, ইট, ওয়াই, দে, হু। তো আমাকে এই সাবজেক্ট প্রোনাউনগুলো মনে রাখতে হবে সেন্টেন্স সলভ করার জন্য। আমরা কিছু এক্সাম্পল দেখি। দ্য টু সুপারভাইজার্স জুলিয়া অ্যান্ড মি অর আই উইল ইন্টারভিউ দ্য ক্যান্ডিডেটস টুমরো। আচ্ছা, এখন তোমরা বলতে পারো এখানে কি হবে, দ্য টু সুপারভাইজার্স জুলিয়া অ্যান্ড মি। সো এখানে কি হবে, এখানে হবে হচ্ছে আই। কেন আই হবে, কারণ এখানে সাবজেক্ট হচ্ছে জুলিয়া, যে সাবজেক্টটা সাবজেক্টিভ আকারে আছে, কাজে এখানে মি হইতে পারবে না যেটা অবজেক্ট, সো এখানে আই হবে। আবার আমি দেখি হি অর হিম অ্যান্ড হিজ ফ্যামিলি আর লুকিং ফর আ নিউ ফোন। এখানে হি হবে না হিম হবে, এখানে অবভিয়াসলি হি হবে, কারণ হি হচ্ছে একটা সাবজেক্টিভ প্রোনাউন। আস্ক ওয়েদার আফটার অল ইউর হার্ড ওয়ার্ক সুজি অ্যান্ড আই অর মি আর অ্যাডিকুয়েটলি প্রিপেয়ার্ড ফর দ্য কম্পিটিশন। তো এখানে কি হবে, এখানে হবে আই আর মি এর মধ্যে আই অ্যাম প্রিপেয়ার্ড। কেন, ইন দিস কেস ইউ নিড টু অল্টার দ্য ফর্ম অফ দ্য ভার্ব টু চেক দ্য সেন্টেন্স। তো এখানে আয়ের সাথে অ্যাম যুক্ত হচ্ছে, বাট আমরা যখন দেখবো যে সাবজেক্ট লেখার জন্য আমাকে কোনো একটা কিছু অক্সিলারি যোগ করতে হচ্ছে, আমরা সেটা যোগ করব, সেটা কোনো সমস্যা নাই। ওকে, সো সেকেন্ড যে আমাদের রুল সেটা হচ্ছে কম্পাউন্ড অবজেক্টসের রুল। কম্পাউন্ড অবজেক্ট কি, কম্পাউন্ড অবজেক্ট হচ্ছে যখন দুই বা এর বেশি অবজেক্ট অ্যান্ড দিয়ে যুক্ত হয়। সো কম্পাউন্ড মানে হচ্ছে যৌগিক, তো দুই বা এর বেশি অবজেক্ট যদি অ্যান্ড দিয়ে যুক্ত হয় সেটাকে আমরা বলবো হচ্ছে কম্পাউন্ড অবজেক্ট। তো এখানে দেখো, the article cited Brown and she as the best examples. তো এখানে ব্রাউন একটা অবজেক্ট, আবার শিও একটা অবজেক্ট। ব্রাউন একটা অবজেক্ট, শিও একটা অবজেক্ট। সো এখানে দুইটা অবজেক্ট আছে, কাজে এটা হচ্ছে কম্পাউন্ড অবজেক্ট। তো আমার এখন কথা হচ্ছে যে এখানে শি হবে না হার হবে। আমরা এক্সপ্লেনেশনটা দেখি। অল অফ দ্য পার্টস অফ দ্য অবজেক্ট মাস্ট বি ইন দ্য অবজেক্ট কেস। সো যেহেতু অবজেক্টের সব পার্টি অবজেক্ট কেসে থাকতে হবে, তাহলে এখানে তো শি থাকতে পারে না, কারণ শি একটা সাবজেক্ট কেস। আমরা কি জানি যে আমি, তুমি, সে, আই, ইউ, হি, শি, দে, এগুলা কি, এগুলা হচ্ছে আমার সাবজেক্ট। তো এগুলো সাবজেক্ট কেসে আছে। সো আমি এই জিনিসগুলো কিন্তু অবজেক্টে ইউজ করতে পারবো না, কারণ অবজেক্টে সব কিছু অবজেক্ট কেসে থাকতে হবে। তার মানে কি হবে, মি, ইয়োর, হার, তারপরে হিজ, দেয়ার্স, এগুলো হবে। কাজেই এখানে শি হতে পারবে না, হবে কি হার। সো generally the object of a verb has the action done to in. You can usually find the object by putting the question words whom or what after the verb. In the case above you would ask cited whom. So আমরা কি শিখলাম, আমরা শিখলাম যে সাবজেক্ট বের করার সময় আমরা কি কোশ্চেন জিজ্ঞাসা করব, হু। সাবজেক্ট বের করার সময় আমরা জিজ্ঞাসা করব হচ্ছে হু, আর অবজেক্ট বের করার সময় আমরা জিজ্ঞাসা করব হচ্ছে হুম। তাহলে নোট দেখি, ইউ ক্যান চেক দিস টাইপ অফ সেন্টেন্স বাই টেস্টিং দ্য প্রোনাউন্স অন ইটস ওন। দ্য আর্টিকেল সাইটেড হার ইজ অবভিয়াসলি কারেক্ট। আমার কি কি অবজেক্ট প্রোনাউন আছে, মি, ইউ, হিম, হার, ইট, আস, দেম, হোম। এখানে কিছু এক্সাম্পলস দেওয়া আছে। প্রথম এক্সাম্পলটা আমরা দেখি। ইট ইজ ডিফিকাল্ট টু সি হাউ দ্য রুল উইল এফেক্ট ইউ। নাকি আই আর মি এর মধ্যে কোনটা হবে, দেখি বলো দেখি কোনটা হবে। আই আর মি এর মধ্যে এখানে মি হবে, কারণ মি হচ্ছে অবজেক্ট, অবজেক্ট কেসে আছে, ঠিক আছে। Similarly, my parents said that my sister had taken both my brother and them to the restaurant. They হবে, কারণ they subject আর them হচ্ছে object. Joe complained the journalist interviewed the witnesses, he, him, but not the police officer. এখানে him হবে, সেম অবজেক্ট আছে। সো এই রুলটা তুলনামূলক সহজ, এটা আমরা ভুলও কম করি। আচ্ছা, এখন আমরা দেখব প্রোনাউন প্রেডিকেটস। প্রোনাউন প্রেডিকেটস কি? What follows a form of the verb to be is called a predicate, not the object. এই লাইনটা খুব ইম্পর্টেন্ট। কি বলা হচ্ছে এখানে, টু বি ভার্ব। টু বি ভার্বকে যেটা ফলো করে, অর্থাৎ টু বি ভার্বের পরে যেটা থাকে সেটাকে বলে হচ্ছে প্রেডিকেট। কি বলে, প্রেডিকেট বলে। This is a technical matter and not need for the concerners, except that we need to know that we shouldn't put the object form of pronoun after the verb. So আমাকে এই টেকনিক্যালিটিস না জানলেও চলবে যে টু বি এর পরে যেটা থাকে সেটাকে প্রেডিকেট বলে, বাট আমাকে যেটা জানতে হবে যে we shouldn't put the object form of pronoun after this verb. তো আমরা object form of pronoun
অর্থাৎ প্রোনাউনের অবজেক্ট ফর্মকে আমরা এটার পরে দিতে পারবো না। কি রকম আমরা একটা প্র্যাকটিসে দেখব। ইট ওয়াজ মি হু নকড অন দ্য ডোর। ইট ওয়াজ মি, এটা হইতে পারবে না, হবে ইট ওয়াজ আই। কেন এটা হইল না? এই যে ওয়াজ হচ্ছে একটা টু বি ভার্ব। সো টু বি ভার্বের পরে মি হবে না, টু বি ভার্বের পরে আই হবে। আমরা কি জানি বি ভার্বের মধ্যে কি কি জিনিস পড়ে? বি ভার্বের মধ্যে পড়ে হচ্ছে এম, ইজ আর। বি ভার্বের নিচে এম, ইজ আর পড়ে। সো এই যে এম, ইজ আর পরে বি ভার্বের নিচে, সো এম, ইজ আর সহ যা যা ভার্ব আছে সব ভার্বকে আমরা বলবো হচ্ছে টু বি ভার্ব। এবং এই টু বি ভার্বের পরে প্রোনাউনের অবজেক্ট ফর্ম বসতে পারবে না। আমি একটুকে দেখাইছিলাম প্রোনাউন অবজেক্ট ফর্ম, সেগুলো বসবে না, বরং কি বসবে? সাবজেক্ট ফর্ম বসবে। সেখানে এই ব্যাপারেই আরো ডিসকাস করছে। সো আমরা কিছু এক্সাম্পল দেখি, তাহলে আমাদের হয়ে যাবে। ওই যে ওরা লিখেই দিছে, কমন ফর্মস অফ দ্য ভার্ব ইজ টু বি ইনক্লুডেড এম, ইজ আর, ওয়াজ, ওয়্যার, উইল বি। দ্য উইনার্স উইল বি দে অর দ্যাম। কি হবে? দে। কারণ আমি কি বলছি? টু বি ভার্বের পরে সাবজেক্ট ফর্ম বসবে, তাহলে দে। ফিউ এগ্রি উইথ মাই সিলেকশন বাই আর স্টিল থিঙ্ক ইট শুড বি শি। They were expecting my brother, but when I entered, they thought I was he. তো এখানে একটু শুনতেও অনেক সময় অড লাগতে পারে, যেখানে তো মনে হচ্ছে হিম ভালো শোনাচ্ছে, কিন্তু আমাকে রুলটা মনে রাখতে হবে। এখন এই রুলের সাথে কি এই রুল কন্ট্রাডিক্ট করে কিনা দেখো। এখানে এটা অবজেক্ট, এখানে এটা প্রেডিকেট। আমাকে এই রুলটা ভালোভাবে বুঝতে হলে অবজেক্ট আর প্রেডিকেটের মধ্যে পার্থক্য বুঝতে হবে। অবজেক্ট কি? অবজেক্ট হচ্ছে এন্ড দিয়ে জয়েন্ট হচ্ছে টু অর মোর অবজেক্টস, এবং সেন্টেন্সের শেষের দিকে থাকতেছে। এর আগে কিন্তু টু বি ভার্ব নেই, এর আগে নর্মাল ভার্ব আছে, সাইটেড। এটা একটা নর্মাল ভার্ব, একটা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, পাস্ট ফর্ম আর কি, পাস্ট ফর্ম। বাট এইখানে কি আছে? এইখানে আছে টু বি ভার্ব ওয়াজ। তাহলে আমি প্রেডিকেট আর অবজেক্টের মধ্যে পার্থক্যটা বুঝলে আমাকে এই ভার্ব রিলেটেড প্রবলেমগুলো আমার হবে না। অবজেক্টের পরে ভার্ব থাকলে সেইটা কম্পাউন্ড অবজেক্টের যে রুল, সেই রুল অনুযায়ী হবে, সেখানে অবজেক্ট ফর্ম হবে। প্রেডিকেট এরপরে যদি প্রোনাউন থাকে, সেটা প্রেডিকেটের যে রুল সাবজেক্ট ফর্ম অনুযায়ী হবে। সহজে মনে রাখ যে বি এর পরে থাকলে আমার সাবজেক্ট আকারে থাকবে আই আকারে, আমার পাস্ট ফর্মের পরে থাকলে অবজেক্ট আকারে থাকবে। আচ্ছা, এখন এটা হচ্ছে আমাদের 4 নাম্বার রুল। 4 নাম্বার রুল হচ্ছে প্রোনাউন ইন অ্যাপোজিশন। এটা আইবি অ্যাডমিশন টেস্ট যারা টেকার তাদের অনেক পছন্দের একটা সাবজেক্ট। তো অ্যাপোজিশনটা কি? ফর এক্সাম্পল তোমার নাম কি? আমজাদ। ধরো আমি তোমাকে নিয়ে এক্সট্রা কিছু একটা বলবো, তুমি তো হচ্ছে স্টুডেন্ট, ঠিক আছে? এখন তোমার বয়স কত? 80, ঠিক আছে। সো আমি বললাম যে আমজাদ ইজ এ স্টুডেন্ট। আমজাদ ইজ এ স্টুডেন্ট। এখন আমি এখানে তোমার সম্পর্কে আরেকটা এক্সট্রা ইনফরমেশন বলবো, বাট সেই ইনফরমেশনটা বলার জন্য আমি আরেকটা সেন্টেন্স লিখতে চাই না, আমি এই সেন্টেন্সের মধ্যে সেই ইনফরমেশনটা বলতে চাই। তখন আমি যেটা করব, আমজাদ যে বললাম সাবজেক্ট, সাবজেক্টের পর একটা হামজা, আমি যে হামজা লিখলাম, হামজার পরে আমি একটা কমা দিব। কমা দিলাম, কমা দিয়ে আমি যে এক্সট্রা ইনফরমেশনটা বলতে চাই, কি বলতে চাই? হু ইজ 18 years old। সেই এক্সট্রা ইনফরমেশনটা বলবো, বলে আমি কমাটা ক্লোজ করে দিব। ক্লোজ করে আমি লিখলাম ইজ আ স্টুডেন্ট। তাহলে এই যে হামজা, তারপরে কমা দিয়ে আমি একটা এক্সট্রা ইনফরমেশন দিলাম, তারপরে কমা দিয়ে আমি স্টেটমেন্টটা শেষ করে দিলাম। এই যে কমা দিয়ে এক্সট্রা ইনফরমেশনটা দিলাম, এই ইনফরমেশনটাকে বলে হচ্ছে অ্যাপোজিশন। কি বলে? অ্যাপোজিশন। তো এটা যে কোনো ক্ষেত্রে হতে পারে। ফর এক্সাম্পল আমি বলতে পারি ক্রিস্টিয়ানো রোনালদো হু ইজ আ ভেরি ওয়েল নন ফুটবলার, কমা দিয়ে ক্লোজ করলাম ইজ আ পর্তুগিজ। বা ক্রিস্টিয়ানো রোনালদো হু ইজ আ পর্তুগিজ, কমা ক্লোজ করলাম ইজ আ গ্রেট ফুটবলার। সো আমি যখন কোনো এক্সট্রা ইনফরমেশন দিতে চাই, সেই এক্সট্রা ইনফরমেশন দেওয়ার ব্যাপারটাকে বলা হয় অ্যাপোজিশন। এই দেখো এক্সপ্লেনেশন, এ ওয়ার্ড অর ফ্রেজ ইন অ্যাপোজিশন ইজ প্লেসড নেক্সট টু অ্যানাদার ওয়ার্ড অর ফ্রেজ ইন অর্ডার টু রিনেম ইট। The oppositive is set from the rest of the sentence by commas. A pronoun is apposition is always in the same case.
এ প্রোনাউন ইন অপোজিশন ইজ অলওয়েজ ইন দ্য সেম কেস। তো এখানে কিন্তু এরকম কোনো রুল নাই যে সাবজেক্ট হতে হবে বা অবজেক্ট হতে হবে, বাট সেম কেস, অর্থাৎ সাবজেক্ট থাকলে সাবজেক্ট হবে, অবজেক্ট থাকলে অবজেক্ট হবে, অ্যাজ দ্য নাউন অর প্রোনাউন টু হুইচ ইট রেফার্স। যে নাউন বা প্রোনাউনকে আমি বলতেছি সেই অনুযায়ী। The two members are the object of the verb accepted, so we need the object form in the appositive. অর্থাৎ মানে কি, the club accepted 2 new members Ajoy and I. The club accepted 2 new members Ajoy and me কেন হলো, কারণ 2 new members এখানে অবজেক্ট, 2 new members যদি সাবজেক্ট থাকতো তাহলে কিন্তু এখানে মি না হয়ে আই হইতো। তাইলে এই রুলটার ক্ষেত্রে মনে রাখতে হবে প্রোনাউন্স ইন অ্যাপোজিশনের ক্ষেত্রে আমার আলাদা করে সাবজেক্ট বা অবজেক্ট এটা সুনির্দিষ্ট করা নাই, বরং সেন্টেন্সে যদি সাবজেক্ট থাকে তাহলে সাবজেক্ট হবে, সেন্টেন্সে যদি অবজেক্ট থাকে তাহলে অবজেক্ট হবে। আমরা একটু এক্সাম্পলগুলো দিলে একটু ক্লিয়ার হবে। দ্য উইনার্স টম অ্যান্ড হি অর হিম ডিসপ্লেড দ্য ট্রফি টু দ্য অডিয়েন্স। তো এখানে দ্য উইনার্স কি সাবজেক্ট, তাহলে এখানে টম অর হি অ্যান্ড হিম কি সাবজেক্টকে বোঝাচ্ছে, তাহলে এখানে সাবজেক্ট হবে হি। লেটস ইউ অ্যান্ড মি, তাহলে এখানে ইউ অ্যান্ড আই অর মি এটা কি অবজেক্ট বোঝাচ্ছে, তাহলে অবজেক্ট যেহেতু বোঝাচ্ছে তাহলে এখানে অবজেক্ট ফ্রম মি হবে। আচ্ছা, when we worked at the shop the owner decided to send the two of us, এই যে the two of us এখানে কি অবজেক্ট, সেন্টেন্সের শেষে আছে এবং এটা এখানে কথা বলা হচ্ছে, তাহলে এখানে মি হবে। বাট দেখো এই দুই জায়গায় মি হইলো, কিন্তু এখানে আবার কিন্তু সাবজেক্ট ফর্ম হইলো। কারণ কি, কারণ এখানে আমি সাবজেক্টকে বুঝাচ্ছি। 5 নম্বর রুল হচ্ছে প্রোনাউনের প্রোনাউন নাউন পেয়ার্স। প্রোনাউন নাউন পেয়ার্স মানে কি, সিম্পলি প্রোনাউনের পরে যদি নাউন থাকে, দেখো ওয়াজ, আস, নোভিসেস, তো আস কি আমার প্রোনাউন, নোভিসেস কি আমার নাউন, তাহলে প্রোনাউনের সাথে নাউন থাকলে সেটাকে আমি বলতেছি প্রোনাউন নাউন পেয়ার্স। সো প্রোনাউন নাউন পেয়ার্স। তো এখানে এক্সপ্লেনেশনটা দেখি, ইন দ্য কেস অফ এক্সপ্লেনেশন সাচ এস উই স্টুডেন্টস অ্যান্ড আস এক্সামিনার্স অলওয়েজ ইগনোর দ্য noun when checking the pronoun. In this case it was we is correct because the verb to be does not take an objective case. Simply এটা বোঝাচ্ছে এইটাই যে আমরা সব সময় প্রোনাউনকে চেক করার সময় নাউনকে ইগনোর করব, ইগনোর দ্য নাউন when checking the pronoun. সো এখানে it was we এইটা কারেক্ট, কেন কারেক্ট, because the verb to be does not takes an objective case, অর্থাৎ আমার ভার্বটা কোনো অবজেক্টিভ কেস নিচ্ছে না। সো দ্যাট ইজ ওয়াই ইট ওয়াজ উই, এটা কারেক্ট। এটা একটা ট্রিক হচ্ছে পুট দ্য প্রোনাউন ইন দ্য সেন্টেন্স উইদাউট ইটস পার্টনার নাউন। সো আমি এই রুলটা মনে রাখবো না, আমি জাস্ট এই জিনিসটা মনে রাখবো, এই লাইনটা মনে রাখবো। কি মনে রাখবো, যে আমি সেন্টেন্সে দেখো যখন এরকম দেখবো ইট ওয়াজ আস এরকম আছে, যে আমার নোভিসেস, আমার প্রোনাউনের পরে নাউন আছে, আস এর পরে নোভিসেস আছে, তখন আমি যেটা করব, আমি ওটা উড়াই দিব, এই যে নোভিসেস এটা উড়াই দিব, উড়াই দিয়ে আমি দেখবো যে ইট ওয়াজ আস হু হ্যাড ডিফিকাল্টি, এটা মেক সেন্স করতেছে না, ইট ওয়াজ উই হু হ্যাড ডিফিকাল্টি মেক সেন্স করতেছে। তো যখন যেটা মেক সেন্স করবে সেটাই হচ্ছে আমার অ্যান্সার। বুঝতে পারছি ট্রিকটা কি? আবার একটু বলি, প্রোনাউন নাউনের সাথে পেয়ারে আছে, প্রোনাউন নাউনের সাথে পেয়ারে আছে, আমি কি করব, আমি এটাকে উঠাই দিব, নাউনটাকে উঠাই দিয়ে প্রোনাউন বসায় দেখবো যে সেন্টেন্স মেক সেন্স করে কিনা। সো এক্সাম্পলগুলো দেখি, উই আস উইনার্স ডিসপ্লেড দ্য ট্রফি টু দ্য অডিয়েন্স, আমি উড়াই দেই, উইনার এই যে এটা উঠাই দেই, উইনার্সটা উঠাই দেই, উই ডিসপ্লেড দ্য ট্রফি টু দ্য অডিয়েন্স মেক সেন্স করে, আস ডিসপ্লেড দ্য ট্রফি টু দ্য অডিয়েন্স মেক সেন্স করে না, তাহলে অ্যান্সার কি হবে, উই। The layman cannot appreciate the thrill we as entomologists experience on discovering the new beetle. Entomologist উঠাই দিলাম, we experience, us experience make sense করে না, we. He failed to convince we as students that he had graded our work for. We failed to convince we students make sense করতেছে না, কিন্তু us students আবার এখানে make sense করতেছে, তাহলে এইখানে অ্যান্সার হবে us. সিম্পলি নাউনটা উঠাই দিব, প্রোনাউনটা বসায় দেখবো এটা make sense করে কিনা, মিনিং হয় কিনা, মিনিং যদি যেটাই হবে সেটাই অ্যান্সার। এখন হচ্ছে প্রোনাউন্স ইন কম্প্যারিজন। প্রোনাউন্স ইন কম্প্যারিজন দিয়ে কি বুঝাচ্ছে? কম্প্যারিজন কখন হয়? ওই যে কম্পারেটিভ ডিগ্রির ক্ষেত্রে হয়, হি ওয়ার্কস হার্ডার দ্যান হার, হি ওয়ার্কস হার্ডার দ্যান শি। এখন এখানে কোনটা ঠিক মনে হচ্ছে? হি ওয়ার্কস হার্ডার দ্যান হার অনেক সময় শুনে ঠিক মনে হতে পারে, বাট এখানে ঠিক হচ্ছে হি ওয়ার্কস হার্ডার দ্যান শি। কেন? A pronoun following the preposition than and as, কি than and as should be in the subjective case. কি কেসে হবে? সাবজেক্টিভ কেসে হবে। সাবজেক্টিভ কেস বলতে কি বোঝায়? এই যে she, I, you, he,
শি, এগুলো হচ্ছে সাবজেক্টিভ কেস। বা রহিম, করিম, মেসি, রোনালদো, এটা হচ্ছে সাবজেক্টিভ কেস। সো হি ওয়ার্কস হার্ডার দেন শি হবে। কেন হইলো এটা? কারণ এইখানে না ডাসটা উজ্জ আছে। সো হি ওয়ার্কস হার্ডার দেন শি। বাট আমি যদি বলি হি ওয়ার্কস হার্ডার দেন হার, তখন ওই ব্যক্তির সাথে আমার তুলনা হয়ে যাচ্ছে, যেটা একটা ভুল তুলনা। আমি আমার কাজের তুলনা তো একটা মানুষের সাথে দিব না। একটা মানুষ কতটুকু কাজ করে সেটার সাথে আমি কতটুকু কাজ করি সেটার তুলনা হবে। কাজেই এখানে একটা উজ্জ ডাজ আছে, যেটা আমি লিখি না, আমি সির্ফ শি লিখি। সো হি ওয়ার্কস হার্ডার দেন শি, ডাজ উজ্জ আছে, অ্যান্সার হচ্ছে শি। আই এম টলার দেন হি, ইজ উজ্জ আছে, অ্যান্সার হচ্ছে হি। উই লিভ আউট দ্য লাস্ট ভার্ব। নোট, ট্রাই টু অ্যাড আ ভার্ব টু কমপ্লিট দ্য কম্পারিজন। আমি যেটা বললাম, যেরকম একটা ভার্ব উজ্জ যে ভার্বটা আছে সেই ভার্বটা অ্যাড করে আমি বোঝার চেষ্টা করব যে সেন্টেন্সটা মিনিংফুল হচ্ছে কি হচ্ছে না। আমি কিছু এক্সাম্পল দেখি। নাও দ্যাট দে হ্যাভ ওন দ্য লটারি দে আর রিচ অ্যাজ উই বা আস, দে আর রিচ অ্যাজ উই আর, ওই যে আমি অ্যাড করে দেখলাম, তাই না? তাহলে উই। দে রিসিভ দ্য নিউজ লেটার দেন শি ডিড, ডিড, তাহলে শি। জুয়ান as tall as ওজন, she is younger than he is, তাহলে এখানে হি। বুঝছি আমরা? আমরা যখন আরো প্র্যাকটিস করব আমরা হচ্ছে এই রুলগুলো বুঝতে আরো সুবিধা হবে। সো প্রোনাউন্স আফটার প্রিপোজিশন। প্রোনাউন্স আফটার প্রিপোজিশনসে কি, যে প্রোনাউন্স দ্যাট ফলো প্রিপোজিশন, অর্থাৎ প্রোনাউনের পরে যদি প্রিপোজিশন থাকে সেক্ষেত্রে কি হবে। তো এখানে দেখো একটা প্রোনাউন আছে, মাদার টোল্ড ফাদার অ্যাবাউট টম অ্যান্ড আই। তাহলে এই প্রোনাউনের পরে যে প্রিপোজিশনটা আছে সেখানে কি হবে, আমরা এক্সপ্লেনেশনটা দেখি। প্রোনাউন্স দ্যাট ফলো প্রিপোজিশন সাচ এজ বাই, ফর, ফ্রম, টু, উইথ, এক্সেপ্ট, এগেইনস্ট, এই যে প্রিপোজিশনটা, প্রোনাউনগুলা যে এই প্রিপোজিশনের পরে থাকে সেই ক্ষেত্রে অবজেক্টিভ কেস হবে। তাহলে এখন দেখো অ্যাবাউট, অ্যাবাউটের পরে কি আছে, টম অ্যান্ড মি, মি। কেন মি হইল? কারণ এই যে অ্যাবাউট, অ্যাবাউটের পরে টম আছে এবং একই সাথে মি হবে। দ্য এক্সেপশন টু রুল ইজ দ্যাট দ্যান অ্যান্ড অ্যাজ ইন কম্পারিজন। সো দ্যান আর অ্যাজও কিন্তু প্রোনাউন, বাট সেই ক্ষেত্রে একটা এক্সেপশন আছে, সেই ক্ষেত্রে আমরা আবার সাবজেক্টিভ যাচ্ছি। সো এই যে এইটা হচ্ছে আমার এই রুলটার এক্সেপশন। সো আমরা একটু এক্সাম্পলগুলো দেখি। এভরিবডি এক্সেপ্ট হি হিম ওয়াজ ওয়েল প্রিপেয়ার্ড ফর দ্য টেস্ট, কি হবে, এক্সেপ্ট আছে, তাহলে কি হবে, হিম। দে রিসিভড নিউজ ফ্রম দ্য নেইবার বিফোর দে হার্ড ফ্রম মাই গার্লফ্রেন্ড অ্যান্ড মি। কেন মি হইল, ফর্ম আছে তাই। I gave the new book to a friend who promised to deliver it to we or us eager readers. এখানে কি হবে, us হবে। কেন us হলো, to। সো আমি বুঝছি তো যে বাই, ফর, ফ্রম, টু, উইথ, এক্সেপ্ট, এগেইনস্ট, এই প্রোনাউনগুলা থাকলে, এই প্রিপোজিশনগুলো থাকলে এরপরে যে প্রোনাউন হবে সেটা সাবজেক্টিভ প্রোনাউন হবে। এটার এক্সেপশন হচ্ছে অ্যাজ আর দেন থাকলে। ওকে, আমরা এখন শেষের দিকে রুলগুলো চলে আসছি। শেষের যে রুলটা আছে হচ্ছে হু অ্যান্ড হুম। হু অ্যান্ড হুমের ব্যাপারটা কি দেখো, দে উইল গিভ দ্য অ্যাওয়ার্ড টু হুম এভার ডিজার্ভস ইস, আর একটা হচ্ছে দে উইল গিভ দ্য অ্যাওয়ার্ড টু হু এভার ডিজার্ভস। এখানে কোনটা রাইট, হুম এভার না হু এভার? খুবই কনফিউজিং, এটা কিন্তু প্রচুর ছেলেমেয়ে ভুল করে এই হু আর হুমের ব্যাপারটা। তো এখানে দেখি হু অ্যান্ড হু এভার আর সাবজেক্ট ফর্মস, হুম অ্যান্ড হু এভার আর অবজেক্ট ফর্মস। তো আমার কি সাবজেক্ট ফর্ম হবে নাকি অবজেক্ট ফর্ম হবে? আচ্ছা, দিস অ্যানোয়িং প্রোনাউন্স, ওরাও বলতেছে অ্যানোয়িং, কারণ এটা অনেক স্টুডেন্টরা ভুল করে। need to be tested in the clause to which they apply. So যেই ক্লসে তারা অ্যাপ্লাই হচ্ছে সেই ক্লসটা আমাদেরকে টেস্ট করতে হবে। A useful rule to ignore all the words in the sentence up to who and whom, then consider only the next part of the sentence, rewording if needed. তার মানে বলা হচ্ছে যে এর আগে যা যা আছে এগুলোকে আমরা ইগনোর করব, ইগনোর করে আমরা এটাকে টেস্ট করব। কিরকম? ফর এক্সাম্পল, টেস্ট আউট দ্য কেস রিকোয়ার্ড বাই সাবস্টিটিউটিং হি অর হিম or she or her or they or them. For example, they will give the award to whoever or whomever deserves it. So আমরা ফার্স্ট পার্টটা কাট করে দিলাম, থাকলো কি whoever or whomever deserves it। তো এখন আমি রিপ্লেস করব হু হুমকে হি হিম অথবা she her দিয়ে। দেখি আমি she deserves it, মেক সেন্স করতেছে। So since she deserves it sounds better or makes sense than her, a subject is required and whoever is correct. So আমি আবার একটু দেখাই। এখানে যখন এরকম হুমেভারের সমস্যা হবে, সবচেয়ে প্রবলেমেটিক রুল কিন্তু এটাই। আমি এটা কেটে দিব, আমি জিজ্ঞাসা এইখানে হুমেভারের বদলে আমি চেঞ্জ করে আমি বসায় দেখবো শি বা হার। তাহলে এখন কোনটা বেশি মেক সেন্স করে, শি ডিজার্ভস ইট নাকি হার ডিজার্ভস ইট? শি ডিজার্ভস ইট। তাহলে যেহেতু শি ডিজার্ভস ইট বেশি মেক সেন্স করে, তার মানে এখানে কি হবে, হুএভার হবে।
এখানে যদি হুমএভার না থেকে শুধু হুম থাকতো বা তখন আমি কি বসাইতাম, শুধু হু বসাইতাম। আচ্ছা, ইভারটা দিতাম না। তো আমি একটু এটা দেখি, এক্সাম্পলগুলো দেখি। তাহলে who did not know who would be able to repeat the hard type. They will take the money from whomever they think most able to join. ফালাই দিই দেখি, whoever they think most able to afford it, whomever they think most able to afford it। আমি এখানে কি বসাবো, ওই যে হি বা হিজ, হিজ দে থিঙ্ক নাকি হি দে থিঙ্ক, কোনটা বেশি মেক সেন্স করে, whoever, তাইলে whoever। The lawyer who or whom you choose to represent you is doing an excellent job. The lawyer, আমি এটা কেটে দিলাম, কাট রিপ্লেস রিলেস টু গেট ইউ চোজ হার, সো হার ইজ এন অবজেক্ট, সো এর জন্য এখানে হুম হবে। প্রোনাউন্স এন্ড জিরান্ডস, লাস্ট রুলের আগের রুল। প্রোনাউন্স এন্ড জিরান্ড কি, জিরান্ড আমরা পড়ছি এইচএসসি লেভেলে। জিরান্ড হচ্ছে যখন ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকে এবং সেই ভার্বের সাথে আইএনজি যুক্ত এই জিনিসটাকে নাউনের মতো কাজ করে। ফর এক্সাম্পল, যে ওয়াকিং ইজ আ গুড এক্সারসাইজ, তো এখানে ওয়াকিং মানে যে আমি হাঁটতেছি তা না, এখানে হাঁটা অ্যাজ এক্সারসাইজ বলা হচ্ছে, সো এটা একটা জিরান্ড। সো যখন এরকম জিরান্ড থাকবে প্রোনাউনের সাথে, এই যে প্রোনাউনের পরে জিরান্ড, তখন কি হবে, তখন এখানে হিজ হবে। কেন? A pronoun directly in front of a gender should be in the possessive form. ভাই পজিটিভ ফর্ম আবার কি, আমরা তো সাবজেক্টিভ ফর্ম শুনলাম, অবজেক্টিভ ফর্ম শুনলাম। পজিটিভ ফর্ম কি? পজিটিভ ফর্ম মানে আমরা যখন কোনো কিছু পজেস করি। ফর এক্সাম্পল, আমি বললাম এটা তার ফোন, তখন কি বলবো, ইটস হিজ ফোন। আমি তোমাকে কয়েকটা এক্সাম্পল দিই। আই, এটা হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, আই। ফর এক্সাম্পল, আই হ্যাভ আ ফোন, দেখেন আমি আমার সম্পর্কে বলতেছি যে আমার একটা ফোন আছে, আই, সো এটা একটা সাবজেক্টিভ। দিস ফোন বিলংস টু মি, আমি আমাকে নিয়ে কথা বলতেছি, আমি একটা অবজেক্ট, তাহলে এখানে মি হচ্ছে অবজেক্টিভ ফর্ম। আমি বলতেছি যে এইটা আমার ফোন বা এটা তার ফোন, তখন আমি বলবো ইটস হিজ ফোন বা ইটস মাই ফোন। সো আমি বলতেছি যে এটা আমি ওন করি, আমি পজেস করি, তখন হচ্ছে পজিটিভ ফর্ম। সো যখন জিরান থাকবে তারপরে পজিটিভ ফর্ম থাকবে। এখানে কিছু এক্সাম্পলস আছে, সেই এক্সাম্পলসগুলো তোমরা দেখে নিতে পারো। হ্যাঁ, তো দেখো, শি টুক মি অর মাই কুকিং হার ডিনার ফর গ্রান্টেড, সো এখানে মাই হইল পজিটিভ। এই মি কিন্তু অবজেক্টিভ ফর্ম, তো মি আর মায়ের মধ্যে ভুল করা যাবে না। লাস্ট বাট নট দ্য লিস্ট, প্রোনাউন্স, পজিটিভ প্রোনাউন অ্যান্ড অ্যাডজেক্টিভস। ওই যে পজিটিভ প্রোনাউনের কথা বললাম। সো আমাদের কিন্তু অনেক বড় একটা, এটা নিয়ে অনেক হাস্যকর প্রবলেম হয় যে অ্যাপোস্ট্রফি এস আর ইটস। সো none of the possessive forms of pronouns have apostrophes. Only noun use apostrophes to form possessive. So the dog wagged its tail হবে না, বরং its হবে। So apostrophe মানে যখন আমার কোনো কিছু থাকে, the form it apostrophe s is the shortened form of it is। তো খুব সিম্পলি মনে রাখবা, যেখানে এরকম apostrophe s আছে, এই apostrophe s টা আসলে একটা is এর শর্ট ফর্ম। তাহলে আমি যদি বলি মাই ফাদার্স হাউস, তার মানে আমি বুঝাচ্ছি মাই ফাদার ইজ হাউস, মানে আমার বাবার যে হাউস সেই অর্থে বুঝাচ্ছি। তো এখানে পজিটিভ প্রোনাউনগুলো আমাকে জানতে হবে, মাইন, ইয়োর্স, হিজ, হার্স, ইয়োর্স, দেয়ার্স। আমাকে পজিটিভ অ্যাডজেক্টিভসগুলো জানতে হবে, মাই, ইয়োর্স, হিজ, হার, আউট, দেয়ার। সো নোট কি, নোট হচ্ছে পজিটিভ ফর্মস আর মেইনলি টেস্টেড ইন দ্য কানেকশন উইথ দ্য জিরান্ড রুল। কিছু এক্সাম্পল আমরা দেখে নিতে পারি, ইট অর ইট ইজ মাই বার্থডে টুডে, এখানে অবশ্যই ইট ইজ হবে, জাস্ট বাই ইটস। The display they sold on eBay, ours, they are not theirs. So since no possessive form of pronoun requires an apostrophe, it is obvious that ours and theirs are correct. So ours হতে পারে, theirs হতে পারে। Whose or whose party you will attend. So আমি কি জিজ্ঞেস করছি কার পার্টি তুমি অ্যাটেন্ড করবা, কে অ্যাটেন্ড করবে সেটা না, সো সেজন্য এখানে হবে whose। এই কথাগুলো বোঝা গেছে। সেই হচ্ছে আমাদের মোটামুটি প্রোনাউন্সের যে রুল ছিল সেগুলা। নেক্সট ক্লাসে আমরা ইনশাআল্লাহ ভার্ব এগ্রিমেন্টের রুলগুলো জানবো। তো তোমাদের যদি এই রিসোর্সেসগুলোর আগে এবং তোমাদের যদি এইরকম ক্লাসেস আরও লাগে, তোমরা ইন্টারেক্টিভ কেয়ার্সের অনলাইন বা অফলাইন যে কোনো একটা কোর্স ইনরোল হয়ে যেতে পারো। সো উইল বি স্টার্টিং আওয়ার ক্লাসেস ভেরি সুন। সো এই সম্পর্কিত ডিটেলস জানতে ইউ গাইস চেক দ্য ডিসক্রিপশন বক্স অ্যান্ড কমেন্ট বক্স ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ।